প্রথমে একদম মোটা দাগে প্রশ্ন যে গত 2 বছরে আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা স্বপ্ন, সব একটা গণ অভ্যুত্থান বা বড় একটি বিপ্লবের পরে অনেক স্বপ্ন থাকে সব দেশে দেশেই, কিন্তু তার অনেক কিছু হয়তো বাস্তবায়ন হয় না, অনেক ক্ষেত্রে এর চেয়ে বেশিও বাস্তবায়ন হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি দেখছেন যে এটিকে আসলে কাঙ্ক্ষিত মাত্রায় বাস্তবায়িত হয়েছে? আপনাকে ধন্যবাদ। প্রথমত হলো আমরা আসলে খুব অ্যাম্বিশাস থাকি, এবং দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে যেখানে যেখানে বিপ্লব হয়েছে এবং বা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে, অলমোস্ট 60%-এর উপরে। তো গণঅভ্যুত্থানের সাফল্য বা ব্যর্থতা এই জায়গাটাতে আমার ডিফারেন্ট ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হলো আপনি অলরেডি যে পরিস্থিতিতে ছিলেন সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন কিনা, প্রথম সাফল্য হলো এটা। যদি আপনার বাড়িতে চুরি হয়, কিন্তু চুরিটা যদি বন্ধ করতে পারেন, কিন্তু আপনার আরো রিসোর্স দরকার ছিল, সেটা অর্জন হয় নাই, কিন্তু অ্যাটলিস্ট চুরিটা বন্ধ করতে পারাটা কিন্তু একটা সাফল্য। ডেফিনেটলি। তা আমি সেই জায়গা থেকে দেখি যে অনেকেই মনে করতে চায় গণঅভ্যুত্থানে কি পেলাম। গণঅভ্যুত্থানে পাওয়ার সময় তো কোনো কথা বলা ছিল না আসলে। 5ই আগস্টের আগে এমন কি এজেন্ডা ছিল যে গণঅভ্যুত্থানের আগে শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো এজেন্ডা ছিল? মূলত এজেন্ডা একটাই ছিল, প্রধানত এজেন্ডা একটা ছিল। 5ই আগস্টের পরে আপনি নিয়ে আসছেন সংস্কার বা অন্যান্য বিষয়গুলো। হ্যাঁ, বাংলাদেশে একটা জবাবদিহিমূলক সরকার লাগবে, কারণ হলো আমরা আসলে যে প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে ফেসিবাদ বা কর্তৃত্ববাদ অথবা আধা কর্তৃত্ববাদে পৌঁছেছিলাম, আমাদের সম্পূর্ণ সময়টা বেশিরভাগ সময় কিন্তু এরকম হয়, আধা কর্তৃত্ববাদ বা ফেসিবাদ বা কর্তৃত্ববাদ এরকম। তো এই অবস্থায় তো মানুষ সবসময় যেতে চায় না, মানুষ এই অবস্থার পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা চাওয়ার জন্যই আপনাকে একটা সংস্কারের মধ্যে যেতে হবে। সংস্কারও কিন্তু বাংলাদেশে খুব নতুন না, আমরা অনেকবার সংস্কার করেছি। অনেকেই বলে এটাকে সংস্কার, মৌলিক কাঠামো পরিবর্তনের সংস্কার, মৌলিক কাঠামো পরিবর্তন না হলে সংস্কার না। আপনি দেখেন আমরা দ্বাদশ সংশোধনী করেছি, এটার নাম সংশোধনী, কিন্তু এটা কিন্তু মৌলিক কাঠামো পরিবর্তন, যার মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা প্রবেশ করলাম, মৌলিক কাঠামো পরিবর্তন করলাম। সুতরাং নাম কিন্তু বলি সংশোধনী। তো এটা ব্যাপার কি, আমার কাছে মনে হচ্ছে যদি এই 2 বছর গুম থাকতো, খুন থাকতো, যেটাকে আমরা খুবই কর্তৃত্ববাদের যে কিছু ফ্লায়ার আছে, সিমটম আছে, সেগুলো যদি না থাকে, আমি মোটা দাগে মনে করি গুড। আমি কর্তৃত্ববাদের পতনটাকে প্রথম সাফল্য মনে করি। দ্বিতীয় সাফল্য হলো সংস্কারের আলাপ আনা গেছে, এবং সংস্কার কিন্তু 133টা অধ্যাদেশের মধ্যে 113টাই কিন্তু কার্যকর হয়েছে। অনেক হয়তো মৌলিক দাগে অনেকগুলো মোটা দাগে আছে যেগুলো অনেক বেশি কমপ্লেক্স, আমি কোনো অধ্যাদেশকেই এবার যেভাবে বাস্তবায়ন হয়েছে, আইনি বাস্তবায়ন বলছি, ফিজিক্যাল বাস্তবায়ন না, আইনি বাস্তবায়ন যেটা হয়েছে সংসদে পাস, সেটার ক্ষেত্রেও কিন্তু আমার একটু রিজার্ভেশন আছে। এত দ্রুততার সাথে পাস করাটাও আমি পছন্দ করি না। প্রত্যেকটা আইনকে আপনি চুলচারা বিশ্লেষণ করবেন, কারণ আপনি তো একটা আইন তৈরি করছেন না আগামী দিনের জন্য, আপনি একটা আইন তৈরি করছেন আগামী 500 বছরের জন্য, 50 বছরের জন্য, 100 বছরের জন্য। তো আপনি লম্বা সময়ের জন্য খেয়াল করবেন না কেন? আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র 1776 সালে স্বাধীন হয়েছে, এর আগে প্রায় 50 বছর আপনি দেখবেন, আরো বেশি আলাপ কিন্তু 100 বছর ধরে। এবং যতদিন পর্যন্ত সবগুলো রাষ্ট্র স্টেট এটাকে অনুমোদন করে নাই, ততদিন পর্যন্ত কিন্তু তারা এই স্বাধীনতাটা ঘোষণা করে নাই, অপেক্ষা করেছে। আবার দেখেন 1901 সাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে আলাপ চলছে, বা তারও আগে থেকে উইমেন ভোটাধিকারের জন্য, নারীদের ভোটাধিকারের ব্যাপারটা প্রায় 27 বছর আলাপে করেছে। 1927 সালে গিয়ে নারীদের ভোটাধিকার নিশ্চিত করেছে। এই যে আলাপ আলোচনার মধ্যে একটা ধৈর্য ধরা এবং সবকিছু এক্ষুনি পেয়ে যাওয়ার প্রবণতা, এটা আমি অপছন্দ করি না। কারণ আপনি যদি এখনই পেতে যান, এটা কিন্তু কষ্ট হতে পারে, দুর্ভোগ হতে পারে। আমরা তো অনেকবার কিছু কিছু সংশোধনী আছে, আপনি দেখবেন আমরা করেছি কিছু কিছু মৌলিক পরিবর্তন আমরা করেছি। যেমন আপনি নির্বাচন কমিশন কিন্তু সম্পূর্ণ স্বাধীন, কিন্তু গত 3টা নির্বাচন এই স্বাধীন নির্বাচন কমিশন ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে তৈরি হয়েছে, ট্রুথ কমিশনের মাধ্যমে তৈরি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। আপনি দেখেন পারফরমেন্স খুবই খারাপ। সুতরাং আমাদের আসলে সবসময় বলে থাকি যে এরকম একটা রাষ্ট্র বানাবো, এই হলে রাষ্ট্র। আমি কখনো মনে করি না যে দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্র হলে, পার্লামেন্ট হলে দেশ একদমই বিরাট ভালো জায়গায় চলে যাবে, আমার এটা মনে হয় না। বা প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি একদম কমাইয়ে দেন আপনি, তাতে যে বাংলাদেশ খুব ভালো যাবে। কারণ এরকম অবস্থা তো পৃথিবীর অনেক দেশে আছে, যেখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আছে, যেমন ফ্রান্সে আছে, আমাদের অনেক দেশে আছে, আমাদের সাউথ এশিয়া আছে। কিন্তু কেউ তো এভাবে সাফল্য অর্জন করছে না। সাফল্য অর্জনটার মূল চাবিকাঠি হলো আপনার যে বিদ্যমান ব্যবস্থা আছে এটাকে ত্রুটিমুক্ত রাখা। আমাদের কিন্তু এখানে এই ব্যাপারে কোনো আলাপ নাই, কি কি চাই এটা পরিবর্তন করতে হবে, এটা ছাড়তে হবে, এটা ধরতে হবে। এবং শেখ হাসিনা আমলে কটা সংশোধনী হচ্ছে আপনি দেখেন,
অনেকগুলো সংশোধনী হয়েছে না, দেশে কি পরিবর্তন হয়েছে? এবং আপনি তো শেখ হাসিনার আমলে একবার হয়েছে এরকম যে সংবিধান নিয়ে যদি আপনি কোনো কথা বলেন আপনার মৃত্যুদণ্ড, পরিবর্তনের কথা যদি বলেন, তাহলে আপনি এখন সংবিধান নিয়ে প্রতিদিন আপনার কয়েক কোটি মানুষ মৃত্যুদণ্ড পায়। তো এই যে আলাপগুলো, আপনি তো কোনো আইন দিয়ে কোনো কিছু রক্ষা করতে পারছেন না। আমি অনেকেই সারাক্ষণ আইনের কথা বলে, আইন প্রয়োগের কথা বলে, আইনি কাঠামোর মধ্যে যেতে বলে, আমি বলি এরকম কাজ তো শেখ হাসিনা অনেকবার করে গেছে, কিন্তু শেষ তো রক্ষা হয়নি। সুতরাং আইনি কাঠামো আপনাকে রক্ষা করতে পারবে না, আপনাকে রক্ষা করতে পারবে আপনার কাজ। সুতরাং ভালো কাজ করেন, কাজটি আপনি খুব ভালো একটা যে দেখছেন কাজটা না। করছেন সেটা ভালো করে করেন জি, জি। এবং ত্রুটিমুক্ত করেন। আমরা যদি, তবে পরিবর্তন কিছু লাগবে, সংস্কার আমাদের কিছু লাগবেই, কিন্তু এটা খুবই চিন্তা ভাবনা করে আমি মনে করি অনেস্ট জায়গা থেকে, শুধু ক্ষমতার লোভে নয় বা ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, একজনকে সরিয়ে দেওয়ার জন্য নয়, আরেকজনকে ক্ষমতা আনার জন্য নয়, সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের ভালোর জন্য যদি চান একসাথে বসেন। জি